সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আমি তোমাদের গত 2 ক্লাসে ইন্টারের অর্থনীতির প্রথম পত্রের 3য় অধ্যায়ে উৎপাদন ব্যয় ও আয় চ্যাপ্টারে উৎপাদন বিষয়ে আলোচনা করেছি। আজকেও তার এই ধারাবাহিকতায় আমরা উৎপাদন বিষয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমি তোমাদের উৎপাদন বিধি পড়াচ্ছিলাম। সেখানে আমরা দেখিয়েছি উৎপাদন বিধি 3 প্রকার: ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক উৎপাদন বিধি এবং ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তো গত ক্লাসে আমরা ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সমানুপাতিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং মাত্রাগত উৎপাদন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা গত ক্লাসে উৎপাদন বিধি কি সেটা পড়েছি, যে উপকরণ নিয়োগের সাথে উৎপাদনের পরিমাণের যে আনুপাতিক সম্পর্ক, অর্থাৎ উপকরণ নিয়োগের সাথে উৎপাদনের সাড়া দেওয়ার যে মাত্রা, তাকে উৎপাদন বিধি বলে। তো এক্ষেত্রে আমাদের ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা হলো অর্থাৎ উৎপাদনের অন্যান্য উপকরণ এবং কলাকৌশল স্থির থাকা অবস্থায় পরিবর্তনশীল উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হয়, উৎপাদন যদি তার চাইতে কম হারে বাড়ে, অর্থাৎ পরিবর্তনশীল উপকরণ নিয়োগ আমি যে হারে বাড়াবো, উৎপাদন যদি সে হারে না বেড়ে তার চাইতে কম হারে বাড়ে, তখন তাকে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা মূলত প্রথম আলোচনা করেছেন ফরাসি অর্থনীতিবিদ টার্গো। পরবর্তীতে বিভিন্ন অর্থনীতিবিদ এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে কাজ করেন। সর্বশেষ অধ্যাপক মার্শালের হাতেই এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি পূর্ণতা লাভ করে। তাহলে এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সংজ্ঞা আমরা বললাম যে অন্যান্য উপকরণ এবং কলাকৌশল স্থির থাকা অবস্থায় কোনো একটি উপকরণের নিয়োগ যদি আমরা ক্রমাগত বাড়াতে থাকি, উৎপাদন যদি উপকরণ নিয়োগের পরিবর্তনের হার অপেক্ষা কম হারে বাড়ে, তখন তাকে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। তাহলে এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি যেহেতু মার্শালের হাতে পূর্ণতা লাভ করেছে, এক্ষেত্রে মার্শালের সংজ্ঞাটা একটু আমরা দেখি। মার্শালের সংজ্ঞা হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে চাষের জন্য অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ বৃদ্ধি করতে থাকলে আনুপাতিক হার অপেক্ষা কম হারে উৎপাদন বৃদ্ধি পায়। এটা হচ্ছে মার্শালের ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে তার মন্তব্য বা সংজ্ঞা। অর্থাৎ এক্ষেত্রে তিনি কৃষিক্ষেত্রে এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি দেখেছেন এবং সেটা সেখানে বেশি প্রয়োগ হতে সেটা দেখেছেন ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা। এই জন্যই তিনি কৃষি ভূমিকে কেন্দ্র করে এই সংজ্ঞাটা দিয়েছেন, যে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে চাষের জন্য যখন অধিক হারে শ্রম মূলধন নিয়োগ করা হয়, উৎপাদন সাধারণত আনুপাতিক হার অপেক্ষা কম হারে উৎপাদন বাড়ে। তাহলে অর্থাৎ যেই অনুপাতে আমাদের উপকরণ নিয়োগ বাড়ানো হয়, উৎপাদন তার চাইতে কম হারে বাড়ে। তাহলে এটি হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তো এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হওয়ার জন্য কতগুলো অনুমিত শর্তের আশ্রয় নিতে হয়। সেই অনুমিত শর্তগুলো কি কি দেখো, এখানে লেখা আছে অনুমিত শর্তগুলো। 1 নম্বর যে অনুমিত শর্ত সেটা হলো ভূমির যোগান এবং উর্বরতা স্থির থাকবে।
ভূমির যোগান এবং উর্বরতা স্থির থাকবে। এখানে আমাদের ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সংজ্ঞার মধ্যে আমি বলেছি যে অন্যান্য উপকরণ এবং কলা কৌশল স্থির থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভূমির যোগান এবং উর্বরা শক্তি এগুলা স্থির থাকবে। উৎপাদন কৌশলও স্থির থাকবে, যেটা আমরা সংজ্ঞার মধ্যে বলেছি যে উৎপাদন কৌশলের কোনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ যে উৎপাদন কৌশল এখানে প্রয়োগ করা হচ্ছে, উৎপাদন কৌশল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হলো শ্রম নির্ভর উৎপাদন কৌশল হতে পারে, মূলধন নির্ভর উৎপাদন কৌশল হতে পারে। এখানে যেই কৌশলে উৎপাদন করা হয় সেই কৌশলটা অপরিবর্তিত থাকবে। আমরা যদি শ্রম নির্ভর উৎপাদন কৌশলের ফেলে মূলধন নির্ভর উৎপাদন কৌশলে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উৎপাদনে ব্যাপক ধরনের কোনো পরিবর্তন আসতে পারে। আবার মূলধন নির্ভর উৎপাদন কৌশল থেকে যদি শ্রম নির্ভর উৎপাদন কৌশলে যাই, সেক্ষেত্রে অন্য ধরনের প্রভাব আসতে পারে। এই জন্যই আমরা এই প্রভাবটা এড়ানোর জন্য আমরা অনুমিত শর্ত হিসাবে নিয়েছি যে উৎপাদন কৌশল স্থির থাকবে। তারপরে 3 নম্বর যে অনুমিত শর্ত সেটা হচ্ছে হলো অন্যান্য উপাদান স্থির, শুধু শ্রম পরিবর্তনশীল। অর্থাৎ উৎপাদনের অন্যান্য উপকরণ, এখানে উৎপাদনের উপকরণ আমরা জানি 4টি, তোমাদের জানা আছে, গত ক্লাসেও আমরা বলেছি বিষয়টি যে উৎপাদনের উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এক্ষেত্রে আমাদের এই ভূমি, মূলধন, সংগঠন এই 3টিকে আমরা স্থির ধরব। অর্থাৎ ভূমির কোনো পরিবর্তন হবে না, মূলধনের কোনো পরিবর্তন হবে না, সংগঠনের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র শ্রম পরিবর্তনশীল ধরা হবে। অর্থাৎ একটা উপকরণকে আমরা পরিবর্তনশীল ধরে তারপরে আমরা এই উৎপাদনের প্রভাবটা আমরা জানব। অর্থাৎ যে কোনো একটা উপকরণকে আমরা এক্ষেত্রে পরিবর্তনশীল বিবেচনা করব। এরপরে 4 নম্বর যে অনুমিত শর্ত সেটা হচ্ছে হলো স্বল্পকালীন সময় বিবেচ্য। স্বল্পকালীন সময় বিবেচ্য অর্থাৎ সময়টা দীর্ঘকালীন হবে না। আমাদের এই উৎপাদন বিধিটা আলোচনাই হচ্ছে হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক থেকে আমাদের এই উৎপাদন বিধিটা এসেছে, সেই হিসাবে এটা স্বল্পকালীন সময় বিবেচ্য। আমরা দীর্ঘকালীন ভিত্তিতে কিন্তু সব উপকরণগুলো পরিবর্তনশীল হয়ে যাবে। এখানে সব উপকরণগুলো যেহেতু পরিবর্তন হচ্ছে না, আমরা কিছু উপকরণ আমাদের স্থির, কিছু উপকরণ আমাদের পরিবর্তনশীল, অতএব এই উৎপাদন বিধিটার ক্ষেত্রে আমাদের স্বল্পকালীন সময় বিবেচ্য হবে। আর 5 নম্বর হচ্ছে হলো পরিবর্তনশীল উপকরণ সমজাতীয়। পরিবর্তনশীল উপকরণ সমজাতীয় হবে, অর্থাৎ পরিবর্তনশীল উপকরণের প্রতিটি একক সমজাতীয় হবে। অর্থাৎ পরিবর্তনশীল উপকরণের এককগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকতে পারবে না, কোনো ভেরিয়েশন থাকতে পারবে না, প্রতিটা এককেই এক্ষেত্রে আমাদের সমজাতীয় হবে। তাহলে এই অনুমিত শর্তগুলোর আলোকে আমাদের এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হবে। তাহলে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি আমাদের ব্যাখ্যা করার জন্য আমরা সূচি এবং চিত্রের আশ্রয় নিই। সূচি এবং চিত্র থেকেই আমরা ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করে থাকি। তাহলে প্রথমে আমরা সূচি দিয়ে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করি। দেখো, সূচিতে আমাদের এখানে ভূমি, আমাদের এখানে একটা স্থির উপকরণ নিয়েছি, সেটা হলো ভূমি। এক্ষেত্রে অন্যান্য উপকরণও নেওয়া যায়, স্থির উপকরণ হিসেবে অন্যান্য উপকরণ আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে আমি ভূমিকে স্থির উপকরণ হিসেবে দেখিয়েছি। আর পরিবর্তনশীল উপকরণ হচ্ছে হলো শ্রম। শ্রমটা এখানে পরিবর্তনশীল উপকরণ, অর্থাৎ উৎপাদনের যে 4টা উপকরণের মধ্যে শ্রমটা আমরা পরিবর্তনশীল উপকরণ হিসাবে দেখাবো। আর আমরা এখানে মোট উৎপাদন অর্থাৎ শ্রম, ভূমি এবং এই শ্রমের এই সংমিশ্রণে আমাদের মোট উৎপাদনের পরিমাণটা দেখাবো এই কলামে। আর এই কলামের মধ্যে আমরা প্রান্তিক উৎপাদন কত হচ্ছে সেটা দেখাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের যেটা হচ্ছে যে ভূমির পরিমাণটা স্থির থাকবে। এখানে ভূমির পরিমাণ আমরা ব্যবহার করেছি 1 একর। 1 একর, একর শব্দটা তোমরা জানো, একর এটা ভূমি পরিমাপের একটা একক। ভূমি পরিমাপের একটা একক। এটা ভূমির পরিমাপগুলো যদি তোমরা দেখো সেক্ষেত্রে দেখবা যে একর সব আছে, অর্থাৎ 100 শতকে 100 শতাংশে 1 একর হয়। 100 শতাংশে 1 একর হয়। যেমন চট্টগ্রামের আঞ্চলিক হিসাব অনুযায়ী যেমন 40 শতকে 1 কানি বলা হয়, আমাদের এখানে 1 একর মানে এখানে তাহলে 2.5 কানির মতো হবে। এটা চট্টগ্রামের হিসাব অনুযায়ী যে 1 একর অনুযায়ী 1 একর এটা 2.5 কানির সমান একটা ভূমি।
অর্থাৎ তোমার এই 1 একর ভূমি মানে 100 শতক, 100 শতক বা শতাংশ যেটা বলো। তাহলে 1 একর ভূমিতে আমরা যদি একজন শ্রমিক নিয়োগ করে কৃষিকাজ শুরু করি, আমরা এটা এখানে কাল্পনিক একটা হিসাব নিয়েছি, সেটা হচ্ছে একজন শ্রমিক নিয়োগ করলে দেখা যায় উৎপাদন হচ্ছে 5 মণ। মোট উৎপাদন হচ্ছে 5 মণ, অর্থাৎ 1 একর ভূমি ব্যবহার করে সেখানে একজন শ্রমিক নিয়োগ দেওয়ার ফলে আমাদের মোট উৎপাদন হচ্ছে 5 মণ। তাহলে আমাদের প্রান্তিক উৎপাদন হলো অতিরিক্ত 1 একক বা সর্বশেষ একক থেকে যে উৎপাদনটা পাওয়া যায় সেটাই আমাদের প্রান্তিক উৎপাদন। সেই হিসাবে আমাদের এটাই প্রথম একক এবং এটাই শেষ একক, সেই হিসাবে আমাদের প্রান্তিক উৎপাদন হচ্ছে 5 মণ। তাহলে আমাদের এই 1 একর ভূমি ব্যবহার করে একজন শ্রমিক নিয়োগ দিলে আমাদের মোট উৎপাদন 5 মণ, প্রান্তিক উৎপাদনও 5 মণ। এরপরে দেখো আমাদের ভূমির পরিমাণ স্থির আছে 1 একর, কিন্তু শ্রম নিয়োগ আমরা 1 থেকে 2 করেছি, শ্রম নিয়োগ বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ শ্রম নিয়োগ আমাদের এখানে শ্রমটাকে পরিবর্তনশীল যেহেতু বিবেচনা করেছি, সেজন্য এটা নিয়োগটা আমরা বাড়াবো, একটা নির্দিষ্ট হারে আমরা বাড়াবো। 1 জন থেকে আমরা 2 জন করেছি। তাহলে 1 একর ভূমি ব্যবহার করে 2 জন শ্রমিক নিয়োগ দিলে আমাদের মোট উৎপাদন হচ্ছে 9 মণ। মোট উৎপাদন 9 মণ। তাহলে আমাদের এই উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন তাকে প্রান্তিক উৎপাদন বলে। উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন সেটাকেই প্রান্তিক উৎপাদন বলে। তাহলে মোট উৎপাদনের পরিবর্তন হয়েছে 5 থেকে 9 হয়েছে। তাহলে পরিবর্তন কত? পরিবর্তন হচ্ছে 4, অর্থাৎ 5 আর 9-এর পার্থক্য হচ্ছে 4। এই 4টাই হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। তাহলে আমাদের মোট উৎপাদন এখানে দেখা যাচ্ছে যে 9 মণ এবং প্রান্তিক উৎপাদন 4 মণ। তারপরে দেখো ভূমির পরিমাণ স্থির আছে, ভূমির পরিমাণ 1 একরেই স্থির আছে, কিন্তু শ্রম নিয়োগ যদি বাড়িয়ে 2 থেকে 3 করি, অর্থাৎ যেহেতু শ্রমটাই আমাদের পরিবর্তনশীল উপকরণ, এটাকে 2 থেকে 3 করলাম, ফলে দেখা যাচ্ছে যে অর্থাৎ 1 একর ভূমি ব্যবহার করে 3 জন শ্রমিক নিয়োগ দিলে আমাদের মোট উৎপাদন দেখা যাচ্ছে হচ্ছে 12 মণ। মোট উৎপাদন 12 মণ। এখন আমাদের এই শ্রম নিয়োগের পরিবর্তনে মোট উৎপাদনের পরিবর্তন হয়েছে 9 থেকে 12 হয়েছে, তাহলে পরিবর্তন 3। তাহলে এই 3ই হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। এরপরে অনুরূপভাবে দেখো আবার এই ভূমির পরিমাণ স্থির আছে, 1 একরেই আছে, কিন্তু শ্রম নিয়োগ 3 থেকে 4 হয়েছে। শ্রম নিয়োগ অর্থাৎ শ্রম নিয়োগ পরিবর্তন করে 3 থেকে 4 করা হয়েছে। এতে করে দেখা যায় যে 1 একর ভূমি ব্যবহার করে 4 জন শ্রমিক মোট উৎপাদন করতে পারে 14 মণ। তাহলে মোট উৎপাদনের পরিবর্তন 12 থেকে 14, তার মানে পরিবর্তন 2 হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। তাহলে এই যে ক্রম হ্রাস, এটি হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সূচি। তাহলে এই সূচিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই সূচিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে অন্যান্য উপকরণ স্থির অবস্থায় শুধুমাত্র শ্রমের পরিবর্তন করে, শুধুমাত্র শ্রম একটা নির্দিষ্ট হারে পরিবর্তন করেছি, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, একটা নির্দিষ্ট হারে এখানে পরিবর্তন হয়েছে। ফলে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, মোট উৎপাদন কি বাড়ছে, কিন্তু শ্রম নিয়োগ যে হারে বাড়ছে মোট উৎপাদন সে হারে বাড়ছে না। যদি একই হারে বাড়তো তবে তো একজনে 5 মণ, 2 জনে 10 মণ, 3 জনে 15 মণ, 4 জনে 20 মণ হওয়ার কথা, কিন্তু আমাদের এটা একই হারে বাড়ছে না, বরঞ্চ বৃদ্ধির হারটা কমে যাচ্ছে, মোট উৎপাদন বৃদ্ধির হার কমে যাচ্ছে, যার ফলে প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে, প্রান্তিক উৎপাদন কমে যাচ্ছে। এই যে প্রান্তিক উৎপাদন কমে যাওয়া, অর্থাৎ শ্রম নিয়োগ পরিবর্তনশীল উপকরণের নিয়োগ যে হারে বাড়ানো হয়, মোট উৎপাদন তার চাইতে কম হারে বাড়ছে, ফলে প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে গেছে। এটাকেই বলে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে এই সূচির মাধ্যমে আমরা ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। এখন দেখো এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির এই সূচিটাকে যদি আমরা চিত্রে দেখাই, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটাকে আমরা যদি চিত্রে দেখাই, এরকম একটা চিত্র হবে। আমরা এই উপরের চিত্রে দেখাচ্ছি যে শ্রম নিয়োগের পরিবর্তনের সাথে সাথে মোট উৎপাদনের কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেখাচ্ছি আমরা এই উপরের চিত্রে। আর নিচের চিত্রে আমরা শ্রম নিয়োগের পরিবর্তনের সাথে সাথে প্রান্তিক উৎপাদনের কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা নিচের চিত্রের মধ্যে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা যদি এই সূচিতে আমরা সূচির থেকেই আমরা চিত্রটা
এঁকেছি, তোমরাও জিনিসটা এইভাবে আঁকতে পারবা। এখানে দেখো সূচিতে আমরা ভূমি অক্ষে শ্রম নিয়োগ দেখাচ্ছি। আমরা উপরের চিত্রটা যদি দেখি, ভূমি অক্ষে শ্রম নিয়োগ দেখানো হয়েছে। এখানে দেখো শ্রম নিয়োগ 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 করা হয়েছে। এর ফলে মোট উৎপাদন এখানে কিন্তু 5, এটা 5, 4 আর 6-এর মাঝখানে 5, তাহলে মোট উৎপাদন 5 একক, যেটা অর্থাৎ একজন শ্রমিক নিয়োগ করে মোট উৎপাদন 5 একক, এখানে 5 হবে 5। তাহলে এই 5 একক আর একজন শ্রমিক নিয়োগ, এটাকে আমরা এ বিন্দু দ্বারা দেখাচ্ছি। এটা হলো এ বিন্দু দ্বারা দেখাচ্ছি। তাহলে এ বিন্দুতে নির্দেশ করছে এটা মোট উৎপাদন রেখার একটা বিন্দু এ। আবার 2 জন শ্রমিক নিয়োগ করাতে মোট উৎপাদন হলো এই 9 একক, 9, এখানে 9 হবে, তাহলে 9 একক। তাহলে এটা আমরা বি বিন্দু দ্বারা দেখাচ্ছি। তারপরে 3 জন শ্রমিক নিয়োগ দিলে মোট উৎপাদন হচ্ছে 12 একক, যেটা আমরা সি বিন্দু দ্বারা দেখাচ্ছি, সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এরপরে দেখো শ্রম নিয়োগ বাড়িয়ে 4 জন করা হলে মোট উৎপাদন 14 একক, যেটা আমরা ডি বিন্দু দ্বারা দেখাচ্ছি। এখন আমরা এই এ বি সি ডি বিন্দু যোগ করে যে রেখাটি পাই, সেটি হচ্ছে আমাদের মোট উৎপাদন রেখা টিপি, অর্থাৎ টোটাল প্রোডাক্ট কার্ভ, মোট উৎপাদন রেখা। তাহলে এই মোট উৎপাদন রেখা যেহেতু আস্তে আস্তে বাড়তেছে, এই জন্য এটা একটা ঊর্ধ্বগামী রেখা, এটা একটি ঊর্ধ্বগামী রেখা হয়েছে। তো এইভাবে আমাদের অন্যান্য উপকরণ স্থির রেখে শুধুমাত্র একটা উপকরণের পরিমাণ যে হারে বাড়ানো হয় মোট উৎপাদন, তার চাইতে যেহেতু কম হারে বাড়ছে, এটাই হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখন আমরা প্রান্তিক উৎপাদন দিয়ে আমরা বিষয়টা যদি ব্যাখ্যা করি, এক্ষেত্রেও দেখো যে আমাদের এখানে নিচের চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভূমি অক্ষে আমরা এই শ্রম নিয়োগ দেখিয়েছি আর লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন দেখিয়েছি। তাহলে এই ভূমি অক্ষে আমরা শ্রম নিয়োগটা কিভাবে হয়েছে, আমাদের 1 জন নিয়োগ দিয়েছি, তারপরে 2 জন, তারপরে 3 জন, তারপরে 4 জন। আর প্রান্তিক উৎপাদনের পরিবর্তনটা কিভাবে হয়েছে, প্রান্তিক উৎপাদনের পরিবর্তন হয়েছে, অর্থাৎ একজন যখন শ্রম নিয়োগ থাকে তখন তার প্রান্তিক উৎপাদন হচ্ছে 4 একক। 2 জন শ্রমিক নিয়োগ দিলে 2 জন শ্রমিকের প্রান্তিক উৎপাদন হলো, অর্থাৎ অতিরিক্ত একজন যে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে তার প্রান্তিক উৎপাদন 3 একক। তারপরে আরও একজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিলে অর্থাৎ 3 একক করা হলে প্রান্তিক উৎপাদন কমে 2 একক হয়। তারপরে শ্রম নিয়োগ আরও বাড়িয়ে 4 জন করা হলে প্রান্তিক উৎপাদন আরও কমে তোমার 1 একক, প্রান্তিক উৎপাদন, এখানে ভুল হয়েছে, 5, 4, 3, 2। দেখো এখানে আমি আবার বলছি, শ্রম নিয়োগ যখন 1 একক তখন তার প্রান্তিক উৎপাদন 5 একক, যেটা আমরা এ বিন্দু দ্বারা দেখাচ্ছি। শ্রম নিয়োগ 2 একক হলে প্রান্তিক উৎপাদন 4 একক, যেটা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। শ্রম নিয়োগ 3 একক হলে প্রান্তিক উৎপাদন 3 একক, যেটা আমরা সি বিন্দু দ্বারা দেখাচ্ছি। তারপরে শ্রম নিয়োগ 4 একক হলে প্রান্তিক উৎপাদন 2 একক, যেটা আমরা ডি বিন্দু দ্বারা দেখিয়েছি। এখন আমরা এই এ বি সি ডি বিন্দু যোগ করে যে রেখাটি পাচ্ছি সেটাই হচ্ছিল আমাদের প্রান্তিক উৎপাদন রেখা বা এমপি রেখা, যেটাকে মার্জিনাল প্রোডাক্ট কার্ভ বলে। তাহলে এটাই হলো আমাদের ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন রেখা, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন রেখা। তাহলে এই হলো আমাদের ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যাখ্যা। তোমাদের এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি আমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে, 1 বছর না আসলে আর 1 বছর এসে থাকে। এবং আমাদের সৃজনশীল পদ্ধতিতে এই প্রশ্নটা যেভাবে আসে সেটা দেখা যায় যে এইভাবে সূচি দেওয়া থাকে, বলে সূচি থেকে আমাদের মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা আঁকতে বলে এবং ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করতে বলে। তাহলে তোমরা সেইভাবে মনে করে এরকম যদি সূচি দেওয়া থাকে তোমরা চিত্র এঁকে ফেলতে পারবা। আবার চিত্র দিয়ে বলে যে এটা সূচি দিয়ে ব্যাখ্যা করার জন্য বলে। পরীক্ষা যেটা আসে সৃজনশীলে যে এরকম একটা চিত্র দেয়, বলে যে এটা কী বিধি নির্দেশ করে এবং এই বিধিটি সূচির সাহায্যে
ব্যাখ্যা করো। তাহলে তোমরা এরকম যদি সূচি দেওয়া থাকে তাহলে বুঝবা যে এটা একটা ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এবং সেই বিধি থেকে চিত্র আঁকতে হইলে এইভাবে একটা চিত্র আঁকতে হবে। আবার যদি এরকম চিত্র দেওয়া থাকে এবং এখানে নাম্বার দেওয়া থাকে চিত্রের মধ্যে, এরকম মনে করো শ্রম নিয়োগের পরিমাণ, তারপর হলো প্রান্তিক উৎপাদনের পরিমাণ দেওয়া থাকে, তাহলে এইটা থেকে আমাদের কি করতে হবে, সূচি তৈরি করতে হবে। সূচি থেকে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা ব্যাখ্যা করতে হবে। তো এই হলো আমাদের ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তোমরা এই বিষয়টা ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এরপরে আসে এই হলো আমাদের এই উৎপাদন বিধি, তিনটা প্রকার যেটা পড়িয়েছি, সেটা হলো ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক উৎপাদন বিধি এবং ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এবং স্বল্পকালের ভিত্তিতে উৎপাদন বিধিটা এইভাবেই ব্যাখ্যা করা হয়ে থাকে। এরপরে আসি আমরা দীর্ঘকালীন উৎপাদন বিধি, সেটাকে আমরা মাত্রাগত উৎপাদন বলি। দীর্ঘকালীন উৎপাদন বিধি সেটাকে আমরা মাত্রাগত উৎপাদন বলি। স্বল্পকালীন উৎপাদন বিধিতে আমরা কিছু উপকরণকে স্থির ধরেছি আর কিছু উপকরণকে আমরা পরিবর্তনশীল ধরেছি, কিন্তু দীর্ঘকালীন উৎপাদন বিধিতে আমরা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক নিয়ে কথা বলেছিলাম আগের ক্লাসে। তাই সেখানে আমরা বলেছিলাম যে সেখানে কিছু উপকরণ স্বল্পকালে কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল, কিন্তু দীর্ঘকালে সব উপকরণগুলোই পরিবর্তনশীল হয়ে যায়। তাহলে আমাদের মাত্রাগত উৎপাদন বিধি সেটা হলো সেটা কাকে বলে? মাত্রাগত উৎপাদন হলো যে সকল উপকরণের পরিবর্তনের অনুপাতটা স্থির রেখে উপকরণ নিয়োগ যদি আস্তে আস্তে বাড়ানো হয়, উৎপাদন তার সাথে যে সাড়া দেওয়ার মাত্রা এটা পরিমাপ করার জন্য যে বিধি, সেটাকে মাত্রাগত উৎপাদন বিধি বলে। অর্থাৎ উপকরণের নিয়োগের অনুপাত স্থির রেখে একটি নির্দিষ্ট হারে উপকরণ নিয়োগ বৃদ্ধি করতে থাকলে মোট উৎপাদনের সাড়া দেওয়ার মাত্রাকে, অর্থাৎ উপকরণ নিয়োগের বৃদ্ধির সাথে মোট উৎপাদনের সাড়া দেওয়ার মাত্রাকেই মাত্রাগত উৎপাদন বলে। এই মাত্রাগত উৎপাদনও আমাদের তিনভাবে আমরা ব্যাখ্যা করি। মাত্রাগত তিন রকমের প্রভাব এখানে আমরা লক্ষ্য করি। প্রথমত হচ্ছে ক্রম বর্ধমান মাত্রাগত উৎপাদন, সমানুপাতিক মাত্রাগত উৎপাদন এবং ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে আমাদের ক্রম বর্ধমান মাত্রাগত উৎপাদন, তারপরে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন এবং তোমার ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন, এই তিন ধরনের মাত্রাগত উৎপাদন, যেটা সমানুপাতিক মাত্রাগত উৎপাদনকে আমরা স্থির মাত্রাগত উৎপাদনও বলতে পারি। তাহলে আমাদের তিন রকমের মাত্রাগত উৎপাদন, আবার বলছি, সেটা হলো ক্রম বর্ধমান মাত্রাগত উৎপাদন, স্থির মাত্রাগত উৎপাদন এবং ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে প্রথমে আমাদের ক্রম বর্ধমান মাত্রাগত উৎপাদন, ক্রম বর্ধমান মাত্রাগত উৎপাদন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখো, আমরা মাত্রাগত উৎপাদন এক নম্বর হলো ক্রম বর্ধমান মাত্রাগত উৎপাদন, 2 নম্বর স্থির মাত্রাগত উৎপাদন, 3 নম্বর ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন। ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন, তাহলে উৎপাদন, এই মাত্রাগত উৎপাদন 3 রকমের। একটা হলো ক্রম বর্ধমান মাত্রাগত উৎপাদন, স্থির মাত্রাগত উৎপাদন এবং ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে প্রথমে আমাদের ক্রম বর্ধমান মাত্রাগত উৎপাদন। ক্রম বর্ধমান মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে আমাদের উপকরণ নিয়োগের অনুপাতগুলো স্থির রেখে উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হয়,
উৎপাদনের পরিমাণ যদি তার চাইতে বেশি হারে বাড়ে, অর্থাৎ উপকরণের নিয়োগের অনুপাতটা স্থির থাকা অবস্থায় উপকরণের নিয়োগ যে হারে বাড়ানো হয়, উৎপাদন যদি তার চাইতে বেশি হারে বাড়ে, তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলে। আমি আবার বলছি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনটা কি? বর্ধমান মাত্রাগত উৎপাদন হলো উপকরণের পরিমাণের অনুপাত স্থির থাকা অবস্থায়, অর্থাৎ বিভিন্ন উপকরণের অনুপাতগুলো স্থির থাকা অবস্থায় উপকরণের নিয়োগ বৃদ্ধির সাথে সাথে মোট উৎপাদন যদি তার চাইতে, উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হয় মোট উৎপাদন যদি তার চাইতে বেশি হারে বাড়ে, তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলে। তাহলে এক্ষেত্রে আমরা এই উপকরণ নিয়োগ সবগুলোই পরিবর্তন হবে। তাহলে কিন্তু এখানে আমরা দুইটা উপকরণ নিয়োগের পরিবর্তন দেখাবো, একটা হলো শ্রম আর একটা হলো মূলধন। অর্থাৎ আমরা ভূমি অক্ষে শ্রম নিয়োগের পরিবর্তন আর লম্ব অক্ষে মূলধনের পরিবর্তন নির্দেশ করব, এবং এই দুইটার পরিবর্তন একটা স্থির হারে পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনটা আমরা এই রেখা দ্বারা দেখাচ্ছি। অর্থাৎ এই স্থির হারের যে পরিবর্তনটা, সেটা আমরা এখানে এই জিনিসটা দিয়ে আমরা দেখাবো যে এটা স্থির হারে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ শ্রম এবং মূলধন দুইটা একই হারে পরিবর্তন হবে। এই রেখা দিয়ে যদি পরিবর্তন করি, অর্থাৎ শ্রম যে হারে বাড়বে, শ্রম এবং মূলধনের অনুপাতটা স্থির থাকা অবস্থায় দুইটা আস্তে আস্তে বাড়তে থাকবে, একই হারে বাড়বে। আমরা যদি একই হারে বাড়তে থাকি, মোট উৎপাদন যদি তার সাথে, অর্থাৎ শ্রম এবং মূলধনের এই অনুপাতটা যে হারে বাড়ানো হবে, যে হারে অনুপাত স্থির থাকা অবস্থায় শ্রম এবং মূলধনের পরিমাণ যে হারে বাড়ানো হবে, তোমার মোট উৎপাদন যদি তার চাইতে কম হারে বাড়ে, মোট উৎপাদন যদি তার চাইতে বেশি হারে বাড়ে, তখন তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলে। তাহলে এই বিষয়টা আমরা একটা সম উৎপাদন রেখা দিয়ে দেখাবো। সম উৎপাদন রেখা হচ্ছিল এই দুইটা উপকরণের সংমিশ্রণে তোমার মোট উৎপাদন দেখাবে, যেই রেখার প্রতিটা বিন্দুতে সমান পরিমাণ উৎপাদন নির্দেশ করবে। তবে সংক্ষেপে জিনিসটা এরকমই, অর্থাৎ দুইটা উপকরণের বিভিন্ন সংমিশ্রণে যদি একই পরিমাণ উৎপাদন নির্দেশ করে, তখন সেই একই পরিমাণ উৎপাদন নির্দেশক রেখাটিকেই আমরা সম উৎপাদন রেখা বলি। তাহলে আমরা এক্ষেত্রে সম উৎপাদন রেখার সাহায্যে এই ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বা মাত্রাগত উৎপাদনটা ব্যাখ্যা করব। এখন মনে করো যে এই যে মনে করো আমরা একটা সম উৎপাদন রেখা আঁকি, এটা একটা সম উৎপাদন রেখা, এবং এটাকে আমরা Q1 রেখা দেব। তো এই রেখাতে আমাদের মোট উৎপাদন হচ্ছে মনে করো 100 মণ, 100 একক। এই রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদন হলো 100 একক। এখন তারপরে মনে করো আমরা একটা নির্দিষ্ট হারে বাড়াই, আর একটা সম উৎপাদন রেখা নেই। এইটাতে উৎপাদন হচ্ছে মনে করো এই 250 মণ, Q2 মনে করো এটা Q2। তারপরে মনে করো আমরা আর একটা উৎপাদন নেই, বা মনে করো এটা 225, এটা Q3। এখানে উৎপাদন হচ্ছে মনে করো 375। এটাতে উৎপাদন হচ্ছে 225, এখানে উৎপাদন হচ্ছিল 375। অর্থাৎ উপকরণ নিয়োগ আমরা একটা নির্দিষ্ট হারে বাড়াচ্ছি, উপকরণে একটা নির্দিষ্ট হারে বাড়ানো হচ্ছে, কিন্তু মোট উৎপাদন উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হচ্ছে, মোট উৎপাদন তার চাইতে বেশি হারে বাড়তেছে। প্রাথমিকভাবে মনে করো উপকরণ নিয়োগ মোট উৎপাদন হয়েছে 100, তারপরে 225, তারপরে 375। তো এই যে নির্দিষ্ট হারে উপকরণ নিয়োগ বাড়াইতে থাকলে, নির্দিষ্ট হারে যদি আমরা বাড়াই, কিন্তু উৎপাদন যদি তার চাইতে বেশি হারে বাড়ে, উপকরণ নিয়োগের হারের চাইতে উৎপাদনের হার যদি বেশি হয়, তখন সেটাই হচ্ছিল ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। জিনিসটা চিত্রের সাহায্যে তোমরা বুঝতে পারছো। এরপরে যদি মনে করো আর যদি আমাদের উপকরণ নিয়োগের যে হারে বাড়ানো হয়, উৎপাদন যদি সমান হারে বাড়ে,
অর্থাৎ উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হয় উৎপাদন যদি ঠিক একই হারে বাড়ে তখন সেটাকে বলা হয় স্থির মাত্রাগত উৎপাদন। অর্থাৎ উপকরণ নিয়োগের বৃদ্ধির হার এবং উৎপাদন বৃদ্ধির হার যদি একই থাকে তখন সেটাকে বলা হয় স্থির মাত্রাগত উৎপাদন। আর স্থির মাত্রাগত উৎপাদন, স্থির যে মাত্রাগত উৎপাদন সেটা হচ্ছে এরকম, মনে করো আমরা একটা নির্দিষ্ট হারেই উপকরণ নিয়োগ বাড়াচ্ছি। মনে করো এখানে 100 আছে, এখানে 200, অর্থাৎ উপকরণ নিয়োগ একটা নির্দিষ্ট হারে বাড়ছে, উৎপাদনও কি একটা নির্দিষ্ট হারে বাড়ছে, উৎপাদনও একটা নির্দিষ্ট হারেই বাড়তেছে, অর্থাৎ এখানে 300। অর্থাৎ উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হয় উৎপাদনও যদি ঠিক একই হারে বাড়ে তখন সেটাকে বলা হয় স্থির মাত্রাগত উৎপাদন। তাহলে এইভাবে স্থির মাত্রাগত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হচ্ছে উৎপাদনও ঠিক একই হারে বাড়ছে, এটাকে বলা হয় স্থির মাত্রাগত উৎপাদন। আর ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন সেটা হলো এই উপকরণ নিয়োগের অনুপাতটা ঠিক রেখে উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হয় উৎপাদন যদি তার চাইতে কম হারে বাড়ে, উৎপাদন যদি তার চাইতে কম হারে বাড়ে তখন সেটাকে বলা হয় ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে এক্ষেত্রেও দেখো যে এক্ষেত্রে এরকম হবে জিনিসটা, যে সেক্ষেত্রে মনে করো প্রাথমিক উৎপাদনের উপকরণ নিয়োগের অনুপাতে আমাদের দেখা যাচ্ছে মোট উৎপাদন 100, আর এখানে হবে মনে করো 175, তারপরে এখানে হচ্ছে 225। অর্থাৎ উপকরণ নিয়োগ একটা নির্দিষ্ট হারে বাড়াচ্ছি কিন্তু উৎপাদন দেখা যাচ্ছে যে কম হারে বাড়তেছে, উৎপাদন কম, এখানে 100, তারপরে 75 হয়েছে, তারপরে 50 হয়েছে। তাহলে উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হয় উৎপাদন যদি তার চাইতে কম হারে বাড়ে তখন সেটাকে বলা হয় ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন। তো এই হলো তোমার ক্রম হ্রাস এমনকি মাত্রাগত উৎপাদন। তাহলে আমরা এই উৎপাদন চ্যাপ্টারের মধ্যে আমরা তোমাদেরকে উৎপাদন বিধি এবং মাত্রাগত উৎপাদন নিয়ে আমরা আলোচনা করেছি। তাই আমরা যা আলোচনা করেছি তার মধ্যে মূলত এই মাত্রাগত উৎপাদন পরীক্ষায় আছে, তোমার ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে, বড় প্রশ্নও আসে অনেক সময়, তবে ছোট প্রশ্নে বেশিরভাগ সময় আসে। আর উৎপাদন বিধির মধ্যে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা প্রায়ই আসে প্রতি বছর, অর্থাৎ এক বছর না আসলে আরেক বছর ঘুরে ফিরে আসে। তোমরা এই বিষয়টার উপরে অর্থাৎ ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আজকে প্রথমে যেটা দেখিয়েছি সেটার উপর তোমরা গুরুত্ব দেবে, এটা বুঝতে চেষ্টা করবা। তোমরা একটু বই পড়লে এই বিষয়টা তোমাদের আরও ভালোভাবে বুঝে আসবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আরও রয়ে গেছে উৎপাদন ব্যয় এবং আয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। খোদা হাফেজ।